এই যে শিক্ষার্থীদেরকে সরকার যেহেতু কোনো পলিটিক্যাল শক্তি সরকারের পিছনে নাই, আসলেই নাই, এবং এই সরকারের কোনো পলিটিক্যাল দল নাই, যে কারণে সরকার মনে করছে যে শিক্ষার্থীরা এবং জনগণ আমাদের শক্তি। এই সরকার মনে করছে যে আমাদের শক্তি হলো জনগণ এবং শিক্ষার্থীরা, এবং রাজনৈতিক দলগুলো আমাদেরকে সমর্থন হয়তো একটা সময় গিয়ে দিবে না, যে কারণে তারা কিন্তু সাধারণ জনগণ এবং মানুষকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করেনি। তারা মনে করছে যে কোনো ইস্যুতে যদি সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আমাদের পাশে থাকে তাহলে আমরা সব কিন্তু মোকাবেলা করতে পারবো। কিন্তু হয়েছে কি? হয়েছে তো হিতে বিপরীত, বরং যারা অভ্যুত্থান করেছে তারা উল্টো কাজ করছে, এবং এই কারণে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে। তা আপনি দেখেন ৭১-এর পরে যারা যুদ্ধে ছিলেন তাদের অনেকের অস্ত্র জমা নেওয়া হয়েছিল, এবং অনেকে কিন্তু অস্ত্র জমা দেয়নি। তারা পরবর্তীতে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয় এবং রাষ্ট্রে একটি বিশৃঙ্খলা তৈরি হয়। ঠিক একইভাবে এই সরকার এখনো পর্যন্ত মানুষকে এই আহ্বান জানায়নি যে বিপ্লব হয়েছে, এখন সবাই মিলে এই রাষ্ট্র গঠন করতে হবে। যারা আন্দোলন করেছেন, যারা বিপ্লবী ছিলেন, তারা এখন তার কাজে ফিরে যান। যে কারণে এখন এই শিক্ষার্থীরা কাউকে মানছে না। এখন এই শিক্ষার্থীরা একজন প্রিন্সিপালকে সরানোর জন্য তার সামনে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, তাকে জুতা নিক্ষেপ করছে, নানান ধরনের অপরাধের সাথে কিন্তু শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদেরকে কি করা হলো? ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হলো। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন শিক্ষার্থী যখন 5 ঘন্টা বা 6 ঘন্টা পার্ট টাইম ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে, এরপরে তিনি কি ক্লাস করতে পারেন, পড়াশোনা করতে পারেন? তিনি তো ক্লান্ত হয়ে যান। এই যে শিক্ষার্থীদেরকে সরকার যেহেতু কোনো পলিটিক্যাল শক্তি সরকারের পিছনে নাই, আসলেই নাই, এবং এই সরকারের কোনো পলিটিক্যাল দল নাই, যে কারণে সরকার মনে করছে যে শিক্ষার্থীরা এবং জনগণ আমাদের শক্তি। সুতরাং শিক্ষার্থীরা এবং জনগণ, রাজনৈতিক দলগুলো সবাই তো শুরু থেকেই বলে আসছে যে তারা অন্তর্বর্তী সরকারের সমর্থন দিচ্ছে, তারা পাশে আছে। তারপর আপনি কেন মনে করছেন যে রাজনৈতিক শক্তি তাদের সাথে নেই? এই জায়গাটা কেন মনে হচ্ছে? জি, আমি আগেই বলি যে আমি যে কথা বলছিলাম সেটা শেষ করি। তো শিক্ষা মানে এই সরকার মনে করছে যে আমাদের শক্তি হলো জনগণ এবং শিক্ষার্থীরা, এবং রাজনৈতিক দলগুলো আমাদেরকে সমর্থন হয়তো একটা সময় গিয়ে দিবে না, যে কারণে তারা কিন্তু সাধারণ জনগণ এবং মানুষকে ঘরে ফিরে যাওয়ার আহ্বান করেনি। তারা মনে করছে যে কোনো ইস্যুতে যদি সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা আমাদের পাশে থাকে তাহলে আমরা সব কিন্তু মোকাবেলা করতে পারবো। কিন্তু হয়েছে কি? হয়েছে তো হিতে বিপরীত, বরং যারা অভ্যুত্থান করেছে তারা উল্টো কাজ করছে, এবং এই কারণে কিন্তু দেশের ক্ষতি হচ্ছে। তো আপনি যে প্রশ্নটি করলেন, যদি আরেকবার। আপনি বলছিলেন যে মানে সরকারের সাথে রাজনৈতিক শক্তি নেই, সেই জায়গাটা। তো রাজনৈতিক দলগুলোর শক্তি নাই, এটাও আবার ভুল। মানে আছে, দলগুলোর শক্তি কিন্তু আছে, কিন্তু দলগুলোর তো একটা চাপ আছে। এখন যেটি আমাদের সম্মানিত তিনি বললেন যে দলগুলো কি চেয়েছিল, কমন একটা ঐক্য ছিল যে হাসিনার পতন। তো হাসিনার পতন তো হয়ে গেছে, এবং প্রত্যেকটা দলের নিজস্ব এজেন্ডা আছে, সেই এজেন্ডার জন্যই তো সবাই কাজ করবে। এখন তো কমন কোনো ঐক্য আমাদের সামনে নাই। আমরা তো যেটি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা জাতীয় সরকার গঠন করেন, এবং জাতীয় সরকার গঠন করলে কি হতো, প্রত্যেক দল কিন্তু এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার সবাই কিন্তু এই সরকারে থাকতো। তখন এই সরকারকে সবাই নিজের মনে করত, এবং নিজের মনে করে জান প্রাণ দিয়ে কাজ করত। কিন্তু এখন এই সরকারকে কয়জন নিজের মনে করছে? বিএনপি মনে করছে, জামাত ইসলাম মনে করছে, গণ অধিকার পরিষদ মনে করছে, ছাত্রদের অনেকেই তো নিজের সরকার মনে করছে না। ছাত্ররাই তো দেখেন যারা আহত হয়েছিল তারা কিন্তু রাস্তা অবরোধ করছে, চিকিৎসার জন্য তারা কিন্তু আন্দোলন করছে। আপনি দেখেন যে এই সরকারের 3 জন ছাত্র উপদেষ্টা ছাত্রদের পক্ষ থেকে আসছে, 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটি যদি আপনি ভুলে যান তাহলে হবে? আমার যেটি মনে হয় যে ছাত্রদের পক্ষ থেকে আপনি 10 জন উপদেষ্টা নিতে পারতেন। আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে একজন, 7 কলেজের পক্ষ থেকে একজন, আপনি যাত্রাবাড়ি এরিয়াতে যে মাদ্রাসা শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের পক্ষ থেকে একজন। আপনারা থাকতেও এই যখন এই সরকারটা গঠন হলো তখন এই অংশীদারিত্বের ব্যাপারটা কেন হয়নি? মানে কোন জায়গাটাতে গাফিলতি ছিল? না, সরকার আসলে ওই যে উপদেষ্টা পরিষদ গঠন করেছে এটা আসলে রাজনৈতিক দলগুলোর সাথে ওইভাবে আলোচনা করে গঠন করেনি, এবং রাজনৈতিক দলগুলো যে পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ গ্রহণ করেনি, যে কারণে যেটি হয়েছে যে এই সরকার তার নিজের মতন করে আসলে সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে উপদেষ্টা পরিষদে কারা আসবে কারা আসবে না। সেক্ষেত্রে আমাদের কোনো মতামত চাওয়া হয়নি। তারপরেও আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়েছি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। কিন্তু আমরা এখন যখন দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হচ্ছেন, আমরা তাকে আসলে ব্যর্থ হতে দিতে চাই না। যে কারণে এই মুহূর্তে আমরা প্রস্তাব রাখছি যে আপনারা এই যে বাণিজ্য উপদেষ্টা নিয়েছেন, যিনি ঘুষের সাথে জড়িত, ঘুষ দিয়েছেন, যে মানুষটি অপরাধী
সেই অপরাধী মানুষকে আপনি উপদেষ্টা বানালেন, কিভাবে চালাবেন? এখন যে তিনি ঘুষ নেবেন না তার নিশ্চয়তা কি? যে মানুষ ঘুষ দেন তিনি ঘুষ নিতেও কিন্তু পারেন। সুতরাং এই যে বিতর্কিত উপদেষ্টা, এই বিতর্কিত উপদেষ্টাদের মাধ্যমে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়। আমি শেষ করে দিই 30 সেকেন্ডে। তো আমরা মনে করি সরকারের উচিত এখন দলগুলোর সাথে আলোচনা করা, এবং এই যে মন্ত্রণালয় দেখেন 3 জন ব্যক্তি একটি, 2 জন ব্যক্তি একটি মন্ত্রণালয় চালাচ্ছে, জায়গা তো রয়েছে। সুতরাং যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, যারা রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ, তাদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদটা বাড়ান, কাউকে বাদ দিতে হবে না। যাদেরকে নিয়েছেন, বাকিদেরকে এখানে রাষ্ট্র পরিচালনায় যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নেন, তাহলে কিন্তু রাষ্ট্র সংস্কার সফল হবে, অন্যথায় কিন্তু আপনারা ব্যর্থ হবেন।